গোলাম মাওলা রনি, এই গণপরিষদ নির্বাচনের যে দাবি জাতীয় নাগরিক কমিটি, সেটিকে কিভাবে দেখেন? প্রথমে এটা অবাস্তব, এই মুহূর্তে এটা দরকার নেই, এটা সম্ভাবনা না। দ্বিতীয়ত হলে আপনি একটা অভিযোগ করেছেন যে আমি আসলে এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, ছাত্র জনতা যারা আছেন, আমি সবার প্রতি শ্রদ্ধাশীল এবং এখনও পর্যন্ত আমার একটা টু শব্দ আমি তাদের বিরুদ্ধে উচ্চারণ করিনি। আমি শুধুমাত্র তাদের শ্রম, ঘাম এবং রক্তের উপর যে সমস্ত টাউট বাটপাররা বসে, ধান্দাবাজরা বসে তাদেরকে বিক্রি করে তাদের মাথায় কাঁঠাল ভাঙছে, আমি তাদের সমালোচনা করছি। কিন্তু আন্দোলনকারী যারা আমার কাছে আসেন, তাদের সাথে কথাবার্তা হয়, আমি সবসময় তাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটা হলো বাস্তবতা। এবং সবার শেষে যে জিনিসটা বলতে চাই যে এখন মানে ফার্স্ট থিং হলো যে হ্যাঁ, এখন যারা আছেন তাদেরকে আগে নো দাই সেলফ বুঝতে হবে যে তারা নিজেরা কী করতে পারেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলি, এই যাবৎকাল দেশের বাইরে তিনি গেছেন, যেই কয়বার তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন তার চেয়ে বেশি বলেছেন 3-0, তার চেয়ে বেশি বলেছেন মাইক্রো ক্রেডিট, এবং তার চেয়ে বেশি বলেছেন অন্যান্য বিষয়। এবং সবসময় তিনি বোঝার চেষ্টা করেছেন যে আমি কিন্তু আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে। চেতনাগত দিক থেকে, আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ। এখন কুয়াশাতে কিন্তু গাড়ির দুইটা লাইট সাইডেও আলোকিত হয় না, গাড়ি চলে না কুয়াশাতে। এখন কুয়াশা চলছে, এখন মানুষ বোবা। এই যে 21শে ফেব্রুয়ারির মেলা চলছে, এইটাকে একটা এখন আপাতত বইলা দিলেই হয় যে না, এটা 21শে ফেব্রুয়ারির মেলা নয়, এটা একটা ইজতেমা চলতেছে। এটা 21শে ফেব্রুয়ারির কোনো মেলা নয়, এটা কেউ যায় না এখন ওখানে। যারা যায় তারা আগে কোনোদিন যাইতো না, এবং যারা 21শে এইবার করতেছে যারা, তারা খুব বোবার মতো করতেছে, যাদের দোকানপাট আছে। আর যারা দেখতে যায় তারা হলো ওই তারা যারা 21কে বিশ্বাস করে না, তারা যাচ্ছে। মানে বইমেলা শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমি এখন বলবো কিছুই নাই, এটা বলতেই হবে আমাকে, নাইলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো, আমি পাপী হব। আর মানুষের কাছে আমার বিবেক দায়ী থাকবে আমি না বলি কিছুই নাই। বইমেলা বলতে কোনো কিছু নাই। এইটাই এখন মৌলবাদী মোল্লা মৌলবীদের একটা কারখানা হয়ে বসছে। কার বই কইটা বাইরেছে, কে কোন দিতে গান গায়, তাকে ধরো, তাকে মারো, ইত্যাদি ইত্যাদি। আগে তারা ধর্মের নামে মানুষকে খুন করতো 21শে ফেব্রুয়ারিতে, অনেকেই করছে আগে। এখন তো আর খুন করতে হয় না, তারা সব বন্ধ করে দিতেছে। এই ফেব্রুয়ারি মাসে এখন আর গান হয় না। আল্লাহর দোয়াই করে বলছি, আমি এখন পর্যন্ত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটা কানে আমার আসে নাই কোথাও থেকে। আল্লাহর দোয়াই করে করতেছি, আমি মিথ্যা কথা বলি না, এই গানটা আমার কানে আসে নাই। আমার ভাইয়ের রক্ত 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই মাসে তো নাটক হওয়ার কথা, গান হওয়ার কথা ফেব্রুয়ারি কেন্দ্রিক। বরং আমরা দেখি মহিলা সমিতি, যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয়, কম্পিটিশন করে ভারত উপমহাদেশে, সেই মহিলা সমিতি বন্ধ করা হয়, সেই মহানগর নাট্যমঞ্চ বন্ধ করে দেওয়া হয়। এটা কোন দেশ আমাদের? আমি কি বলবো এটা আফগানিস্তানের চেয়ে জঘন্য, যে এই একটা দেশে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোনো খেলাতে আমরা করি না, কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা সার্ক কাপ পাইছি এবং এশিয়া কাপ পাওয়ারও আমরা চিন্তা করি। সেটা হলো ফুটবল, মেয়েদের ফুটবল। সেই ফুটবল খেলাটা এইসব কি বলবো অন্ধকারের জীবেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এরা মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না, গান গাইতে দিচ্ছে না, লালনের গান হচ্ছে না। এই দেশটা তো আমি চাই না। কি কমো আমি একা একা সব কমো, আর কেউ কি কিছু বলবে না? আমি কি এইসব বলতে বলতে আমি কি বলবো? আমার জীবন দিয়ে যাব? নিশ্চয়ই আমি আমার জীবনটা বাজি রাখলাম, আমি দিয়ে যাব আমার। যদি মরে যাই তাহলে বুঝবেন কেন মরছে। আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই, এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে, নারী সমাজের সাথে। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়ে যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। তারা সঠিক পথে আসবে না, ওই অন্ধকারের শক্তি। পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে, ধর্মের ব্যবসা করে, যারা এই
পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গোলাম করে রেখেছিল। যারা 52 ভাষা আন্দোলন, 65-64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর 11 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম কইলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল, অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 18-17 কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই। বাংলাদেশের 50টা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই। কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে, এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না। ওই যে 1000 বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, লালন থাকবে না, রবি ঠাকুর থাকবে না, নজরুল থাকবে না, জীবনানন্দ দাশ থাকবে না, জসীমউদ্দিনরা থাকবে না। তারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায়, তারা সেই সব মাজার টাজার ভেঙে খান করে দিচ্ছে, সুফিবাদকে তারা লাথি মারছে। আহলে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে, তাদেরকে তারা এখন হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না। ওনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলায় আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুলিশাত করে দিতে হবে, বুলডোজার চালা। বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয় তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটার সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া। তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে। উনার সব যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ভেঙে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে 7 শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক, তাদের আত্মত্যাগের জন্যই তো আজকের যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাইলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারেন তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে,
10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? সাত বীর শ্রেষ্ঠর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বিএনপির মতো দল, যে দলটা আমি করি। বলবেন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িও যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো? তো তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল, দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হইলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত, তার বাড়িটা না ভেঙে ফেলছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনুসের যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, এ ডে মে কাম। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এইটাকে একটা দেশের আর্মি হওয়া উচিত? এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে। যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি? এতকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল। তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না, 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, কিন্তু ভালো মানুষেরও কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেরে ফেল, মুক্তিযুদ্ধ ছাড়বো না, মেরে ফেল, গণতন্ত্র ছাড়বো না, মেরে ফেল। এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না। এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের কাপড়, শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে, গরিব মানুষের সন্তানের হাতে বই। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ ইউনুস সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি? যে দেশে মানুষ বুবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা আপনিও বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন। এখন দেখলাম আবার সুপ্রিম কোর্টে এটা শুরু হচ্ছে, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার বোন। আমার কথাটা শুনেন, হিজাব যে পরে না সেও আমার মা, সেও আমার বোন। যে শাড়ি পরে চলে সেও আমার মা বোন। সমস্ত মেয়েদের যার যার পোশাক পরার অধিকার আছে, অবশ্যই অবশ্যই সবার অধিকার আছে। এটা বাংলাদেশ, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলো ডুবেছে মানব সন্তান আমার মার। এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে এসেছিল হযরত শাহজালাল,
ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এসেছিল কলির যুগের শ্রী গৌরাঙ্গ, যাকে নিমাই বলা হয়, সেই সিলেটে এসে যেও বলেছিল, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তা মানব ধর্মের কথা বলেছে। এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনি যে অভিযোগগুলো করলেন, যারাই এই চেষ্টাগুলো করুক না কেন, আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে? প্রশ্নই আসে না। যদি আল্লাহ সত্য হয়, আল্লাহর সৃষ্ট আশরাফুল মখলুকাত মানুষ যদি সত্য হয়, যদি বাংলার বাঙালি 10,000 বছরের সত্য হয়, যদি ইতিহাস সত্য হয়, ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, ততদিন পর্যন্ত এইসব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না। এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে, কিন্তু একদিন গলে পুড়ে চলে যাবে। আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে। আমি সবাইকে আহ্বান করি।